মা নমিতা, আমার শরীরটা খুব খারাপ। আমি তো আজকে কাজে যেতে পারবো না। আমার তো খুব জ্বর। কি করে যে উঠি? ঘরে তো কিছু নাই খাইতেও। কি হবে মা? আজকে তো আমি উঠতে পারছি না। মা তুমি শুয়ে থাকো, আমি কিছু ব্যবস্থা করি। তোমার এত চিন্তা করতে হবে না। শুয়ে থাকো তো তুমি কতক্ষণ। নমিতার মার আজ শরীরটা খুব খারাপ, বিছানা থেকেই উঠতে পারছিল না। তার খুব জ্বর আসে। সে বিছানাতে শুয়ে থাকে। আর বাড়িতে খাওয়ার জন্য কিছু নাই। নমিতা উপায় না পেয়ে ওর একটা গাই ছিল। ওই গায়ের থেকে দুধ নিয়ে বাজারে নিয়ে বিক্রি করত। নমিতা যখন অনেক ছোট ছিল তখনই তার বাবাকে হারায়। তার মাই অনেক কষ্ট করে নমিতাকে বড় করে। নমিতার মা অন্যের বাড়িতে কাজ করে নমিতাকে পালে। নমিতার মা নমিতাকে দিয়ে কখনো কাজ করাতো না। কিন্তু এইবার বেমার হওয়াতে সে বিছানা থেকেই উঠতে পারছিল না। নমিতা উপায় না পেয়ে সে অন্য অন্য কাজ করতে থাকে। কখনো সে নিজের গায়ের দুধ নিয়ে বাজারে নিয়ে বিক্রি করত, আবার জঙ্গল থেকে কাঠ আনেও সেইগুলোও বাজারে বিক্রি করত। এইভাবেই সংসারটা টানাপোষা করে চলতেছিল তাগর। আমি তার সারাদিন কষ্ট করে টাকা উপার্জন করত, আর ওই টাকা দিয়েই বাড়িটা চালাতো। লগে তার মার চিকিৎসাও করত। এইভাবেই তাগর সংসারটা চেনতেন কষ্টের মধ্যেই চলতে থাকে। আচ্ছা মা, তুমি শুয়ে থাকো, আমি ভাত খেয়ে আসি। এখনো কিছু খাইনি। আমি তো সারাদিন কিছু খাইনি। ভাতটি মাত্র লইছিল খাওয়ার জন্য, তখনই বাইরের থেকে কেউ ডাকতে থাকে। এই তো ভাতটি খাবো বলে বসলাম, এক্ষুনি কে যেন আসে ডাকতাছে। যাই গিয়ে দেখে আসি। এই যে, আমাকে একটু খেতে দিবেন মা? আমার শরীরটা খুব খারাপ। আমাকে দয়া করে একটু খেতে দেন। আমি কয়দিন ধরে কিছু খাইনি। আচ্ছা দাদু, তুমি বসো, আমি তোমার জন্য কিছু নিয়ে আসি। এক্ষুনি আসছি, বসে থাকো। ঠিক আছে দাদু? এই নাও, খেয়ে নাও এটা। নিমিতা তার নিজের খাবারগুলোই ওই ফকিরটাকে দিয়ে দেয়, আর দিয়ে নিজের রুমে আসে আবার ঘুরে। আর ওইখানে এসে দেখে নিমিতা যে ভাতগুলো ওই ফকিরটাকে দিয়েছিল, ওই ভাতগুলোই তার বিছানায় পড়ে আছে। এটা তো দেখে সে অবাক হয়ে যায়। নিমিতা সেই ভাতগুলো খেয়ে তার মাকেও খাওয়ায়, আর ভাতগুলো খাওয়ার লগে লগে তার মা সুস্থ হয়ে যায়। সেই থালার ভাতগুলো শেষই হচ্ছিল না। তখন মা আর মেয়ে মিলে বুদ্ধি করে ওটা দিয়ে একটা বিজনেস শুরু করবে। আর ওই জাদুর থালার থেকে নতুন নতুন খাবার আসতে থাকে, আর ওটা দিয়েই ওরা একটা বড় হোটেল দেয়। এইভাবেই তাগর জীবনটা একদম বদলে যায়। এখন আর তাগর জীবনে দুঃখ কষ্ট থাকে না। এখন তারার জীবনে সুখ আর শান্তি নেমে আসে। দুজনে ভালোভাবে থাকতে থাকে, অনেক শান্তিতে। এইভাবে বসে বসে আর কত খাবি? এত টাকা খরচ করে পড়ালাম, লেখাপড়া করালাম, কিছু আর কাজেই আসলো না। এত এত চাকরির পরীক্ষা দিলি, আমার কপালটাই খারাপ। একটাতেও কিছু করতে পারলি না। তোর বাবা আর কত এইভাবে তোকে খাওয়াবে? আর ভালো লাগছে না তোর জ্বালা। ভেবেছিলাম একটা তোর চাকরি হবে, সংসারটা চালাবি, কিছু একটা কাজে আসবি। তা তো না, শুধু পয়সাটাই বরবাদ হলো আমাদের। মা, এইভাবে কেন বলছো? আমি তো চেষ্টা করে যাচ্ছি। চেষ্টা করতে করতে বুড়ো হয়ে যাবি। বয়স তো আর কম হয়নি। তোর বয়সের ছেলেমেয়েরা চাকরি করছে, কত কিছু কর্ম করছে। তুই তো কিছুই করতে পারলি না। তোমরা আমাকে একটু সময় দাও, আমি কিছু না কিছু করে দেখাবই। কত সময় দিব তোকে আর? তোর কপালটাই খারাপ। এত এত চাকরির পরীক্ষা দিলি, কোনোটাতেই কিছু করতে পারলি না। ভেবেছিলাম সংসারটা চালাবি, তোর বাবা কত কষ্ট করে সংসারটা চালিয়ে যাচ্ছে।
এখন তুই কই একটু বড় হয়েছিস, কামে আসবি তা না। এ সৃষ্টিকর্তা, আমার আর কত পরীক্ষা নিবে? আমি তো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমি কোনোটাতেই সফল হতে পারছি না। দয়া করে আমাকে একটা রাস্তা দেখাও। আমি তো অনেক চেষ্টা করেছি, তুমি তো জানো। সবার কথা শুনতে শুনতে এখন আমার আর ভাল লাগছে না। তুমি আমাকে একটা রাস্তা বের করে দাও। জিয়া বসে বসে মোবাইলে কিছু কাজ করছিল। তখনই তার বাবা এসে আর বলে, সারাদিন মোবাইলে লেগে না থেকে কিছু কাজকর্ম করতে পারো। বাবা, আমি একটা কাজ করছিলাম। কি কাজ করো মোবাইলে? এইসব কাজ ছেড়ে চাকরির জন্য চেষ্টা করো, মন দিয়ে পড়ো। অনেক বড় হয়েছ, এখন নিজের কথা নিজেই ভাবো, নিজের চিন্তা করো। বাবা, আমি চেষ্টা করে যাচ্ছি, তোমরা একটু ভরসা রাখো আমার উপর। দেখো, আমি ঠিক কিছু না কিছু করে নিব। জিয়া তার বাবার কথা শুনে মন খারাপ করে বসে থাকে। পরের দিন বাড়িতে অতিথি আসে। জিয়ার মামা মামি আর তাগর ছেলে। মামার ছেলের চাকরি হয়েছে, তাই মামা মামি ঘুরতে এসেছে। দিদি, জিয়া কোথায়? জিয়াকে দেখতে পাচ্ছি না। জিয়ার মা বলে জিয়া ভিতরে কাজ করছে, আর জিয়াকে ডাকতে থাকে। জিয়া বাইরে বেরিয়ে আসে, আর তার মামা বলতে থাকে, এই জিয়া, কোথায় লুকিয়ে থাকোস? আচ্ছা, তোর চাকরির কি হলো? মামা, আমি চেষ্টা করে যাচ্ছি, জানি না কি হবে। আমার কপালটাই খারাপ, মেয়েটার চাকরিটাও হয়নি। ভেবেছিলাম একটা চাকরি হবে, সংসারটাও একটু ভালোভাবে চলবে, তা কই হবে। সৃষ্টিকর্তা আমার কপালটাই খারাপ বানাইল। এই মোহিত, তোর বোনকে একটা চাকরির ব্যবস্থা করে দে। তোর অফিসে কিছু কাজ থাকলে আমার মেয়েটাকে দিয়ে দে। আমি একটা ছোটোখাটো চাকরির ব্যবস্থা করে দিতে পারবো। এখন জিয়া কি করে তুমি কথা বলে দেখো, জিয়া যদি মেনে যায় তাহলে আমি একটা ছোট চাকরির ব্যবস্থা করে দিব। আমার জন্য তোমাদের চিন্তা করতে হবে না, আমি নিজের জন্য কিছু না কিছু করে নিব। আর শোন মোহিত, তোর আমাকে চাকরি দিতে হবে না, কিছুদিন আর ধৈর্য ধরো মা। জিয়া, তুই এইভাবে কেন বললি আমার ছেলেকে? তোর ভালোর জন্যই তো বলেছে। আজকাল মানুষের ভালো করতে নাই। জিয়া সবের কথা শুনে মন খারাপ করে এইখান থেকে চলে যায়। সবার কথা শুনে জিয়া অনেকটা কষ্ট পাচ্ছিল, তাই সে নদীর পাশে গিয়ে বসে থাকে। সৃষ্টিকর্তাকে বলতে থাকে, হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে এইভাবেই একা কেন ছেড়ে দিয়েছ? সবাই আমাকে কথা শোনায়, সবার কথায় আমি অনেকটা কষ্ট পাই। আমি কি ভুল করেছি সৃষ্টিকর্তা? আমায় কেন এত কষ্ট দিচ্ছ? আমার মনের আশাগুলো কেন পূরণ করছো না? আমি এত চাকরির জন্য পরীক্ষা দিলাম, কোনোটাতেই সফল হতে পারলাম না। আমার মা বাবা, আত্মীয় স্বজন সবাই আমাকে কথা শোনাচ্ছে। এখন আমি কি করব সৃষ্টিকর্তা? তুমি আমাকে একটা রাস্তা দেখাও। সৃষ্টিকর্তা, তোমার উপর আমার অনেক বিশ্বাস। আমি জানি তুমি আমার ভালোর জন্যই কিছু ব্যবস্থা করছো, তাই এত দেরি হচ্ছে। নিশ্চয়ই আমার কিছু ভালো হবে। আমি অনেক বিশ্বাস করি তোমার উপর। এভাবেই আমি কষ্ট করে যাব। একদিন না একদিন তুমি সফলতা আমাকে দিবেই, এটা আমার বিশ্বাস। জিয়া কারো কথায় কান না দিয়ে মন দিয়ে কাজ করতে থাকে। কয়েক মাস পর জিয়া তার মা বাবার কাছে আসে, আর তার মা বাবার কাছে এসে অনেকগুলো টাকা তার মার হাতে দিয়ে দেয় আর বলে, ও এই যে তোমাদের টাকা। তখনই জিয়ার মা জিজ্ঞেস করে, এতগুলি টাকা তুই কোথায় পাইলি? জিয়া বলতে থাকে, এটা আমার কষ্টের টাকা। এতদিন আমি অনলাইনে চাকরি করছিলাম, আজকে টাকাটা পেয়েছি আর তোমাদের হাতে তুলে দিচ্ছি। আজকের পর থেকে তোমরা আমাকে টাকার জন্য খোটা দিতে পারবে না, অসম্মানও করতে পারবে না। এই যে নাও তোমাদের টাকা। আমি তোমাদেরকে বলেছিলাম আমি কিছু না কিছু করে দেখাবই, তোমরা একটু ভরসা রাখো আমার উপর। মা, তুই রাগ করিস না, আমরা তোর ভালো চাই, তার জন্য তোকে বলেছি। জানি বাবা, তোমরা আমার চিন্তা করেছিলে, কিন্তু একবারও আমার মনের দিকে চাওনি তোমরা। আমি যে কতটা কষ্ট পাচ্ছিলাম তার কথা তোমরা একবারও ভাবোনি। সুন্দরপুর নামের একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামের চারপাশে সবুজ পাহাড় ও জঙ্গলে ঘেরা ছিল। এখানের মানুষগুলো খুবই সরল-সিধে ছিল। এখানের মানুষগুলো খুবই পরিশ্রমী ছিল। এখানের মানুষগুলো মূলত কৃষিজীবী ছিল, কৃষি করেই জীবনযাপন করত। এই গ্রামের মানুষগুলো খুবই মিলেমিশে কাজ করত, কিন্তু গত 3 মাস ধরে এখানে কোনো বৃষ্টিপাত হয়নি।
বৃষ্টিপাত না হওয়ার কারণে মাটিগুলো ফেটে যায়, ফসলগুলো পুড়ে যায়, নদী শুকিয়ে যায়। মানুষগুলো এসব দেখে অনেক চিন্তিত হয়ে যায়। এই গ্রাম থেকে অনেক বড় বড় গাছগুলো কেটে কেটে শহরে নিয়ে বিক্রি করা হচ্ছিল, আর এই কাজগুলো অনেক বছর ধরে চলে আসে। তার ফলে লাহে লাহে এই গ্রাম থেকে গাছগুলো নাইকিয়া হয়ে যায়। সবুজ গ্রামটা আর সবুজ রইল না। এক সময়ে এই গ্রামটা শুকিয়ে যায়। গ্রামের সরল সহজ মানুষগুলো ইয়ার কোনো প্রতিবাদ করেনি, যার ফলে ওরা সহজে এই গ্রাম থেকে গাছগুলো নিয়ে যাচ্ছিল। ওগো শুনছ, ঘরে তো কিছু নাই, কতদিন হলো টুকটাক করে সংসার চালাচ্ছি। এইভাবে আর কতদিন চলবে? আজকে তো দুপুরেও কিছু নেই। কি খাবে দুপুরে? কিছু ব্যবস্থা করো। গিন্নি, এখন আমি কি করব বলো তো? দেখতে আসো, পুরো গ্রাম শুকিয়ে শেষ। আমার হাতে তো একটা টাকাও নেই, কি দিয়ে সংসার চালাবো? সৃষ্টিকর্তা কেন জানি আমাদেরকে এত কষ্ট দিচ্ছে, আমাদের উপর কেন জানি রেগে আছে। 6 মাস হলো কোনো বৃষ্টিপাত হয়নি, সারা ক্ষেত তো শুকিয়ে শেষ। এখন আমরা কিভাবে চলবো কিছু বুঝতে পারছি না। আমরা এখন কি করব গো? আমরা তো এভাবে থাকলে না খেয়েই মরে যাব। হে সৃষ্টিকর্তা, আমাদেরকে উদ্ধার করুন, আমাকে বাঁচান, আমাদের বাঁচান গো। গিন্নি, তুমি চিন্তা করো না, আমি কিছু না কিছু ব্যবস্থা করে নিব, দেখে নিও। ও বাবা, এইভাবে মন খারাপ করে কেন বসিয়েছো? কি হয়েছে তোমার গো? মারে, কি আর বলবো, বৃষ্টি যে হচ্ছে না, মাটি যে ফেটে যাচ্ছে, এইভাবে চলতে থাকলে আমরা না খেয়েই তো মরে যাব। আমাদের কি হবে? বাবা, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ছোট্ট মামি বাবার চিন্তা দেখে ও ভাবতে থাকে, ওই দিন যে স্কুলে স্যারে বলেছিল আমাদের আশেপাশে গাছ না থাকলে আমরা বেঁচে থাকতে পারবো না, গাছ না থাকলে বৃষ্টিও কমে যাবে। বৃষ্টির পরিমাণ যেহেতু আমাদের গ্রামে কমে গেছে, আমাদের গ্রাম থেকে যে পরিমাণে গাছ কাটা হচ্ছে, এই পরিমাণ বাড়তে থাকলে আমরা তো আর বেঁচেই থাকতে পারবো না। আমাদের গ্রামকে বাঁচাতে হলে এখন আমাকেই কিছু করতে হবে, সবাইকে বোঝাতে হবে, এইভাবে গাছ কাটা বন্ধ করতে হবে। এই ঝুমা, তোকে না আমি বলেছি তাড়াতাড়ি আসতে, এত দেরি কেন করলি? আমাদের তো একসাথে মিলে অনেক কাজ করতে হবে। এত তাড়াতাড়ি কি করে আসবো? বাড়ির কাজকর্ম করিয়ে তো এসেছি। তুই তো জানিসই আমার মা নাই, সব কাজ আমাকেই করতে হয়। আচ্ছা, এখন এসব কথা বাদ দে, আমার কথা শুন। আমাদের গ্রামে যে পরিমাণে গাছ কাটা হচ্ছে, এইভাবে কাটতে থাকলে আমাদের গ্রাম আর বাঁচবে না। এখন আমাদের মিলেমিশে কাজ করতে হবে, সবাইকে বোঝাতে হবে, গাছ কাটা বন্ধ করাতে হবে, না হলে যে আমাদের গ্রাম আর থাকবে না। কিন্তু মিমি, আমরা কি করব? কাকে বলবো? গ্রামের মানুষগণকে বলতে হবে, আমরা বোঝালে সবাই বুঝতে পারবে। আমরা চেষ্টা তো করি আগে, দেখি কি হয়। এখন যা, সবাইকে ডেকে আন। আমিও যাচ্ছি সবাইকে ডাকতে। সবাইকে একসাথে জুড়ে আমাদের কাজ করতে হবে। আমাদের গ্রামকে বাঁচাতে হলে সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে। কিন্তু মিমি, আমরা তো অনেক ছোট, আমাদের কথা কে শুনবে? আরে আমরা আগে চেষ্টা তো করি, যাই দেখি আগে কি হবে, পরে দেখা যাবে। এখন তুই যা। চৌধুরী বাবু, আমাকে একটা কাজ দিন, না হলে তো আমার বাড়িতে ছোট্ট মেয়েটা না খেয়েই মরে যাবে। কি করে আমি সংসারটা চালাবো? কাকা, আমি কি করব বলেন তো? আপনি তো জানেন আমাদের অবস্থা কি চলছে। এখন তো আমার হাতেই টাকা নেই, কি করে যে টানাটানি করে সংসারটা চালাচ্ছি আমিই জানি। বাবা, তুমি এইভাবে মন খারাপ করে কেন বসে আছো? কি হয়েছে? তুমি না কাজের জন্য গিয়েছিলে, কিছু কাজ পেলে? না রে মা, কিছু কাজ পাইনি। আচ্ছা বাবা শোনো, মিমি গ্রামের সবাইকে ডেকেছে, ও কিছু বলবে, আমাদেরকে এই সমস্যার থেকে আমাদেরকে বার করবে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ গো, তোমরা আমার ডাকাতে এসেছো। আমাদের গ্রামের যা অবস্থা হয়েছে, এখন আমরা সবাইকে সাথে মিলে কাজ করতে হবে। আচ্ছা, তোমরা কি জানো আমাদের এই অবস্থা কেন হয়েছে? আমরা কি করে জানবো রে মা, এই অবস্থা কেন হয়েছে? বিধাতা আমাদেরকে শাস্তি দিয়েছে, তাই কি জানি হয়েছে। আমাদের ভুলের জন্যই প্রকৃতি আমাদেরকে শাস্তি দিচ্ছে গো। শহরের বাবুরা যে পরিমাণে আমাদের এখান থেকে গাছ কাটতেছে,
এইভাবে চলতে থাকলে তো আমাদের কিছুই বাঁচবে না গো। আমাদেরকে সব কিছু নিজেরাই রক্ষা করতে হবে। এখন থেকে আমাদের নিজেরই কাজ করতে শুরু করতে হবে। এখন থেকে আমরা সবাই গাছ লাগানো শুরু করব। ছোট্ট মিমির কথা শুনে সবাই গাছ লাগানো শুরু করে দেয়, আর পরিবেশটাকে ঠিক করার জন্য তারা অনেক চেষ্টা করতে শুরু করে। ছোট্ট মিমির কথা শুনে সবাই গাছ লাগানো শুরু করে। আবার গ্রামটা সবুজ হতে ধরে। আসমান কালা মেঘে ডাকতে শুরু করে, আর বৃষ্টি শুরু হয়। গ্রামের সবাই অনেক খুশি এখন। সবাই নাচতে শুরু করে। মিমি তো অনেক খুশি। গ্রামের সবাই যেন বৃষ্টিতে এক নতুন জীবন পাইল। বৃষ্টির পানিতে গ্রামের মানুষের দুঃখ যেন ধুয়ে নিয়ে গেল। এখন আগের মতো সব সবুজ হয়ে যায়। সব ক্ষেতই অনেক সুন্দর হয়। মানুষগুলো অনেক খুশি এখন। আগের মতো আবার চলতে শুরু।